সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2024 সালে। রাজশাহী বোর্ড 2024-এর প্রথম যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আর্থিক বিবরণী থেকে, সেটি এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। প্রশ্নটি বুঝলে আশা করি আপনারা এর আলোকে কোনো প্রশ্ন থাকলে খুব সহজে সমাধান করতে পারবেন। দেখেন, আমি আপনাদের সামনে এখন প্রশ্নটি পড়ব, আর প্রশ্নটি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। সকলেই প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে রাজশাহী বোর্ড 2024-এর 1 নম্বর সৃজনশীল বলছে, আর্থিক বছর শেষে টনি কোম্পানির রেয়া মিল নিচে প্রদর্শন করা হলো। এরপরে বলছে রেয়া মিল দিয়ে দিছে 30 জুন 2023। এই অঙ্কটি হচ্ছে 1 বছরের জন্য, অর্থাৎ 2022 সালের জুলাইয়ের 1 তারিখের থেকে তারা 2023 সালের 30 জুন পর্যন্ত এখানে হিসাব করা হয়েছে, অর্থাৎ 1 বছরের জন্য অঙ্ক। দেখেন, সেখানে আমাদেরকে বলছে নগদ, সাপ্লাইজ। দেখেন, নগদ একটি চলতি সম্পদ, সাপ্লাইজ চলতি সম্পদ, অগ্রিম বীমা চলতি সম্পদ, ভূমি স্থায়ী সম্পদ, দালান স্থায়ী সম্পদ, সরঞ্জাম স্থায়ী সম্পদ, প্রদেয় হিসাব চলতি চলতি দায়। এরপরে বলছে অনুপার্জিত ভাড়া আয় চলতি দায়। এরপরে বলছে বন্ধকি ঋণ দীর্ঘমেয়াদী দায়। এরপরে বলছে মালিকের মূলধন মালিকানা শর্ত, মালিকের উত্তোলন মালিকানা শর্তের ভিতরে যাবে। বলছে ভাড়া আয়, এটি আমাদের জন্য একটি আয়। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, এটি অবশ্যই একটি ব্যয়। বেতন ও মজুরি, এটিও আমাদের জন্য একটি ব্যয়। এরপরে অন্যান্য তথ্যাবলী, অর্থাৎ নিচে যে সমন্বয়গুলো দেওয়া আছে সেটি আমাদেরকে কি বলছে। এটি পড়ার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে এখন আমরা যে সমন্বয়গুলো পড়বো, এই সমন্বয়গুলো যদি রেয়া মিলের কোনো একটি এন্ট্রির সাথে অর্থাৎ রিলেটেড থাকে, যদি একটির সাথে সম্পর্ক থাকে, তাহলে আপনারা অবশ্যই সেটির সাথে কি করবেন, একটি দাগ দিয়ে দিবেন। তাহলে আপনারা যখন রেয়া মিল পড়তে যাবেন, তখন আপনারা এই দাগটি যদি দেখেন কোনো হিসাবের সাথে, তখন বুঝবেন যে এই হিসাবের সাথে অবশ্যই সমন্বয় আছে। এই বিষয়টি একটু ভালো করে মনে রাখেন। এখন দেখেন, 1 নম্বর সমন্বয় বলছে প্রতি মাসে 300 টাকা হারে বীমা অতিক্রান্ত হয়। দেখেন, আমাদের অগ্রিম বীমার সাথে একটি দাগ দিয়ে দিবেন, কারণ এখানে এটি সমন্বয় আছে। এরপরে বলছে 2 নম্বর সমন্বয়, জুন 30 তারিখে গণনায় দেখা যায় 800 টাকার সাপ্লাইজ মজুদ আছে। তার মানে এটিও আমাদের মজুদ যে সাপ্লাইজ যেটি আছে তার সাথে একটি সমন্বয় দাগ দিয়ে দিবেন রেয়া মিলে। এরপরে 3 নম্বর বলছে বাৎসরিক অবচয় দালান 6000 টাকা। তারপরে বলছে সরঞ্জাম 2400 টাকা। এরপরে বলছে 4 নম্বর সমন্বয়, জুন 30 তারিখের পূর্বে 4800 টাকা অনুপার্জিত বাড়া আয় অর্জিত হয়েছে, যা হিসাবের খাতে এখনো লিপিবদ্ধ করা হয়নি। অনুপার্জিত বাড়া আয়ের সাথে আপনারা কি করবেন, রেয়া মিলে একটি দাগ দিয়ে দিবেন। এরপরে কি বলছে, 5 নম্বর সমন্বয়, জুন 30 তারিখে বেতন বাবদ বকেয়া রয়েছে 4000 টাকা। অর্থাৎ এখানে যে বেতন ও মজুরি আছে তার সাথে একটি দাগ দিয়ে দিবেন। যখন এটি পড়তে যাবেন তখন বুঝে নিবেন এটির সাথে সমন্বয় আছে। এরপরে 6 নম্বরে বলছে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6000 টাকা প্রাপ্য হয়েছে। এখানে ভাড়া আয় হয়েছে, ভাড়া আয়ের সাথে রেওয়া মিলে যে ভাড়া আয় আছে তার সাথে আপনারা অবশ্যই এটি কি করবেন, একটি দাগ দিয়ে দিবেন, কারণ এটির সাথে সমন্বয় আছে। এরপরে 7 নম্বরে বলছে বন্ধকি ঋণে বাৎসরিক সুদের হার 9%। বন্ধকি ঋণের সাথে একটি দাগ দিবেন, কারণ এটির কাজ হবে বন্ধকি ঋণের সাথে। ক নম্বর বলছে চলতি বছরের ভাড়া আয় নির্ণয় করো। খ নম্বর বলছে জুন 30 2023 তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বর বলছে জুন 30 2023 তারিখে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। এ ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি সমাধান করে দিব। ক নম্বর বলছে চলতি বছরে ভাড়া আয় নির্ণয় করো। তো আমরা এখানে গড় করে নেব চলতি বছরে ভাড়া আয়ের পরিমাণ। চলতি বছরে ভাড়া আয় বলতে বোঝানো হচ্ছে আমাদের আয় কতটুকু হয়েছে ভাড়া বাবদ, সেটি বের করতে বলছে। তো দেখেন, রেয়া মিলে আমাদের ভাড়া আয় দেওয়া আছে, আমরা প্রথমে সেটি লিখে নিব। ভাড়া আয়, দেখেন ভাড়া আয় দেওয়া আছে কত, আমাদের ভাড়া আয় দেওয়া আছে 80,000 টাকা। আমরা এখানে 80,000 টাকা লিখে নিব, এটি আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন সমন্বয় 4 নম্বরে কি বলছে, বলছে জুন 30 তারিখের পূর্বে 4800 টাকা অনুপার্জিত ভাড়া আয় অর্জিত হয়েছে। দেখেন, ভাড়া আয়ের সাথে দুইটি সমন্বয় হবে এখানে। একটি হচ্ছে আপনাদের 4 তারিখের সমন্বয় হবে, আরেকটি হচ্ছে আপনাদের 5 তারিখের সমন্বয়। সেজন্য আপনারা ভাড়া আয়ের সাথে অবশ্যই মিলে দুইটি দাগ দিয়ে দিবেন। যতটি সমন্বয় থাকবে ততটি দাগ দিবেন, তাহলে আপনি বুঝে নিবেন যে এখানে সমন্বয় কি হবে, আপনার দুইটি আছে। যেহেতু আমাদেরকে এখানে 4 নম্বর সমন্বয় বলছে 30 জুন তারিখের পূর্বে 4800 টাকা অনুপার্জিত ভাড়া আয় অর্জিত হয়েছে, যা হিসাবের খাতায় এখনো লিপিবদ্ধ করা হয়নি।
আপনার বাড়ায় অর্জিত হয়েছে, তার মানে আপনার আয় হয়েছে। সেজন্য আপনার বাড়ায়ের সাথে এটি কি করবেন, যোগ করবেন। যোগ করবেন কিভাবে, সেটি হচ্ছে লিখবেন আপনার অর্জিত বাড়া আয়, অর্জিত বাড়া আয়, এটি আপনি এখানে লিখে নেবেন। অনুপার্জিত বাড়া আয় থেকে যতটুকু অর্জিত হবে তা অবশ্যই আপনার জন্য আয় হয়ে যাবে। তো কত টাকা, 4,800 টাকা। এটি আমরা এখানে কি করব, বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে হবে 84,800 টাকা। এরপরে দেখেন আমাদের সমন্বয় 5 নম্বরে কি বলছে। সমন্বয় 6 নম্বরে বলছে আমাদেরকে যে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6,000 টাকা প্রাপ্য হয়েছে। আপনি ভাড়াটিয়ার থেকে 6,000 টাকা পাবেন, তার মানে আপনার জন্য এটি কি হবে, আয় হবে। কারণ আপনি আয়টা এখন পান নাই, ভবিষ্যতে পাবেন, একদিন না একদিন তো অবশ্যই পাবেন। সেজন্য আপনাকে অবশ্যই এটি কি করে ফেলতে হবে, যোগ করে ফেলতে হবে। লিখবেন এখানে প্রাপ্য ভাড়া আয়, প্রাপ্য ভাড়া আয়, এটা আপনি এখানে কি করে ফেলবেন, যোগ করে ফেলবেন এই 6,000 টাকা। তাহলে আমাদের টোটাল কত হবে, হবে 90,800 টাকা। অর্থাৎ আমাদের নিট বাড়া আয়ের পরিমাণ হবে, নিট বাড়া আয় হবে কত, 90,800 টাকা। এটি ছিল আমাদের ক নাম্বারের উত্তর। আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে জুন 30, 2023 তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো। তো আজকের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে আয় বিবরণী দেওয়া আছে খ নাম্বারে, এখানে কিন্তু আমরা বিশদ আয় বিবরণী ফরম্যাট যেভাবে করি, অর্থাৎ আগে আমাদেরকে মোট মুনাফা বের করতে হয়, এরপর আমাদেরকে পরিচালন মুনাফা, তার সাথে যোগ করতে হয় অন্যান্য আয়, বিয়োগ করতে হয় অন্যান্য ব্যয়, এরপর আমরা নিট মুনাফাটা পেয়ে থাকি। কিন্তু আজকের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে পরিচালন মুনাফা, মোট মুনাফা, তারপর অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, এগুলো কিছুই বের করতে হবে না। আজকের অঙ্কে আমাদেরকে শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে আমরা এখানে নিট মুনাফা বা নিট ক্ষতিটা পেয়ে যাব। তো এখানে আমরা এই কাজটি কেন করব, কারণ আজকের অঙ্কটি হচ্ছে একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। তো দেখেন আমরা আগে কি করব, এই খ নম্বরের জন্য ঘরটি করে নেব। আমরা এখানে অবশ্যই উপরে কোম্পানির নাম লিখে নেব, এরপর লিখে নেব আমরা অবশ্যই আয় বিবরণী, এরপরে তারিখ লিখে নেব। এগুলো অবশ্যই আপনারা একটু দেখে লিখে নেবেন। এরপরে ঘর করবেন বিবরণ টাকা টাকা টাকা, এভাবে 3টি টাকার ঘর করে ফেলবেন। এখন আসেন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই অঙ্কের টোটাল আয় কত। আমরা কিন্তু ক নম্বরে আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি যে চলতি বছরের বাড়া আয়ের পরিমাণ ছিল আমাদের 90,800 টাকা। এই যে আমাদের টোটাল আয় হয়েছে, এই আয়টাকে আমরা এখানে অবশ্যই লিখে ফেলবো। আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা এখানে নিট মুনাফা অথবা ক্ষতিটা পেয়ে যাব। তো দেখেন আমরা এখানে লিখে নিব আগে আয় সমূহ, আয় সমূহ এটি আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন আমরা ক নাম্বার আপনাদের জন্য পেয়েছিলাম যে নিট বাড়া আয়ের পরিমাণ কত ছিল আমাদের। তো আমরা এখানে লিখে নিব নিট বাড়া আয়। এই নিট বাড়া আয়টা হয়ে যাবে আমাদের জন্য এখানে মোট আয়ের পরিমাণ, কারণ আমাদের এই অঙ্কের ভিতরে আর কোনো প্রকার আয় নেই। তো আপনারা এখানে লিখে নিতে পারেন খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, এই কথাটা আপনারা এখানে লিখে নিতে পারেন। তো কত টাকা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 90,800 টাকা। এটিকে অবশ্যই আমরা থার্ড কলামে লিখে ফেলবো 90,800 টাকা। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপর আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ ব্যয় সমূহ, অর্থাৎ যত প্রকার ব্যয় পাবেন তা আপনি এখান থেকে কি করে ফেলবেন, বিয়োগ করে ফেলবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন ব্যয় কিসের ভিতরে যায় সেইগুলো আপনাকে এখানে ভাবতে হবে না, শুধুমাত্র ব্যয় হলে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো দেখেন আমাদের আজকের অঙ্কের ভিতরে ব্যয় আছে নিচে, একদম নিচে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এটি আমরা এখানে লিখে ফেলবো, মেরামত খরচ, এটি আমরা এখানে কি করব, লিখে ফেলবো। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের পরিমাণ ছিল কত, দেখেন দেওয়া আছে 13,000 টাকা। এটিকে আমরা এখানে সেকেন্ড কলামে লিখবো, কারণ এর সাথে কোনো সমন্বয় নেই। এরপরে দেওয়া আছে দেখেন বেতন ও মজুরি, তাহলে আমরা এখানে লিখে ফেলবো বেতন, বেতন ও মজুরি, এটি আমরা এখানে কি করব, লিখে ফেলবো মজুরি, এটি আমরা এখানে কি করব, লিখে নিব। তাহলে বেতন ও মজুরির টাকা ছিল আমাদের 31,000 টাকা। দেখেন আপনারা 13,000 নিচে আমাদেরকে 31,000 টাকা দিয়ে দিচ্ছে। এটিকে আমরা প্রথম কলামে লেখার কারণ হচ্ছে, কারণ আমাদের 5 নম্বর সমন্বয় কি বলছে দেখেন, বলছে জুন 30 তারিখে বেতন বাবদ বকেয়া রয়েছে 4,000 টাকা। এই যে বকেয়া বেতন রয়েছে সেটিকে আমরা এখানে কি করব, যোগ করে ফেলবো। মনে রাখেন
যদি কখনো ব্যয় যদি বকেয়া থাকে, কোনো কিছু বকেয়া থাকলে অবশ্যই আপনারা যোগ করবেন। সেজন্য এখানে লিখবেন বকেয়া বেতন। বকেয়া বেতন এটি আমরা এখানে কি করব, যোগ করে ফেলবো। তো বকেয়া বেতনের পরিমাণ ছিল 4,000 টাকা, 35,000 টাকা। এরপরে দেখেন আমাদের রেওয়া মিলের ভিতরে আর কোনো কি নেই, ব্যয় নেই। এখন আমাদেরকে সমন্বয়ের ভিতরে খুঁজতে হবে কোনো ব্যয় আছে কিনা। সমন্বয় দেখেন 1 তারিখে কি বলছে, বলছে প্রতি মাসে 300 টাকা হারে বীমা অতিক্রান্ত হয়। এই যে প্রত্যেক মাসে আমাদের বীমা 300 টাকা করে যায়, তাহলে এক বছরে আমাদের বীমা খরচের পরিমাণ হয়ে যাবে আমাদের জন্য একটি ব্যয়। তো আমরা এখানে লিখে নিব বীমা খরচ। বীমা খরচ আমরা অবশ্যই এখানে কি করব, লিখে নিব। তো টাকাটা আমাদেরকে বের করতে হবে কিভাবে, দেখেন প্রত্যেক মাসে যদি আমাদের 300 টাকা করে যায় তাহলে এক বছরে আমাদের কত হবে, কারণ আমরা অঙ্ক করি এক বছরের জন্য। অনেকে এখানে যে ভুলটি করে 30 জুন বলতে বোঝানো হচ্ছে, অনেকে মনে করে 6 মাসের অঙ্ক। না, এই অঙ্কটি আপনারা অবশ্যই মনে রাখেন 2022 সালের জুলাইয়ের 1 তারিখে শুরু হয়েছে, আর এখানে 30 জুনে শেষ হয়েছে, অর্থাৎ 2023 সালে এসে। সেজন্য আমরা টোটালি এক বছর অঙ্ক ধরে কি করব, অঙ্কটি সমাধান করব। তাহলে আমাদের এখানে আসবে কত, 3,600 টাকা। এটি হচ্ছে আমাদের টোটাল বীমা খরচ। এরপরে 2 নম্বর সমন্বয় কি বলছে দেখেন, জুন 30 তারিখে গণনায় দেখা যায় 800 টাকার সাপ্লাইজ মজুদ আছে। দেখেন আপনাদের এখানে রেয়া মিলের ভিতরে 2 নম্বরে বলছে সাপ্লাইজ 3,300 টাকা। এখন তারা সমন্বয় 2 বলছে যে 800 টাকার সাপ্লাইজ মজুদ আছে। তার মানে আপনি সাপ্লাইজ খরচ করছেন কতটুকু, যতটুকু খরচ করছেন ততটুকু আপনার জন্য হয়ে যাবে এখানে ব্যয়। তো আমরা এখানে লিখে নিব সাপ্লাইজ। দেখেন সাপ্লাইজের কাজটা আপনারা কিভাবে করবেন, এটি লেখার পরে দেখেন সাপ্লাইজ দেওয়া আছে 3,300 টাকা, কারণ এটি একটি সমন্বয়ের এন্ট্রি। এখন সেখান থেকে আপনাদের মজুদ আছে কত, দেখেন এটা হচ্ছে অব্যবহৃত সাপ্লাইজ। অব্যবহৃত সাপ্লাইজ অর্থাৎ আপনি ব্যবহার করেন না, যেটা ব্যবহার করেন না সেটাকে অব্যবহৃত বলা হয়। তাহলে আমরা এখানে 800 টাকা অব্যবহৃত রয়ে গেছে, এটিকে আমরা কি করব, এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের কত আসে, আমাদের আসবে এখানে 2500 টাকা পরিমাণ। এরপরে দেখেন আমাদের 3 নাম্বার সমন্বয় কি বলছে, বাৎসরিক অবচয় দালান 6,000 টাকা, সরঞ্জাম 2,400 টাকা। এখানে অবচয় আমাদের জন্য অবশ্যই একটি ব্যয় হয়ে যাবে, অর্থাৎ স্থায়ী সম্পত্তির অবচয় হলে এটা আমাদের জন্য ব্যয়। তো আমরা এখানে লিখে নিব দালানের অবচয়। এটি আমরা এখানে কি করব, লিখে নিব। তো দালানের অবচয়ের পরিমাণ ছিল আমাদের 6,000 টাকা। আমরা এখানে 6,000 টাকা কি করব, সেকেন্ড কলামে লিখবো। এরপরে বলছে সরঞ্জামের অবচয়। তো আমরা এখানে লিখে নিব সরঞ্জামের অবচয়। সরঞ্জামের অবচয় আমরা এখানে লিখে নিব কত, 2,400 টাকা। এটি আমরা এখানে লিখে নিব। তাহলে আমাদের অবচয়ের পরিমাণ আমরা এখানে লিখে ফেলছি, কারণ এটি আমাদের জন্য ব্যয়। এরপরে 4 নম্বর সমন্বয় বলছে জুন 30 তারিখের পূর্বে 4,800 টাকার অনুপার্জিত বাড়া আয় অর্জিত হয়েছে। এটা আপনার জন্য আয়, এটি এখানে আসবে না। এরপরে 5 তারিখের বকেয়া বেতনের কাজ করে ফেলছি। এরপরে 6 নম্বর সমন্বয় বলছে আমাদেরকে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6,000 টাকা প্রাপ্য হয়েছে। এটি আমাদের জন্য আয় হবে, এটি এখানে আসবে না। এরপরে 7 নম্বরে বলছে বন্ধকি ঋণের বাৎসরিক সুদের হার 9%। দেখেন ঋণের সুদ অবশ্যই আপনার জন্য একটি ব্যয় হয়ে যাবে, অর্থাৎ অন্যান্য ব্যয়। তো আমরা এখানে লিখে নিব বন্ধকি ঋণের সুদ। ঋণের সুদ বন্ধকি ঋণ সুদ, এটা আমরা এখানে লিখে ফেলবো। এরপর আমাদেরকে এই সুদটা বের করা বুঝতে হবে। দেখেন আজকের প্রশ্নে আমাদের অর্থাৎ ট্রায়ামিলের ভিতরে বন্ধকি ঋণের পরিমাণ ছিল 80,000 টাকা, যা 6 মাসের জন্য কি হয়েছে, নেওয়া হয়েছিল। আর এর উপরে বলছে 9% সুদ। তারা আমাদেরকে সমন্বয়ের সাথে বলছে বন্ধকি ঋণের বাৎসরিক সুদের হার 9%, অর্থাৎ বছরে 9% হারে সুদ দিতে হবে। তাহলে দেখেন আমরা যদি এখানে, তাহলে আমাদের এখানে আসবে 2,700 টাকা। কিন্তু এখানে কিন্তু 1 বছর অর্থাৎ বাৎসরিক সুদ। আর এখানে বলা হয়েছে আপনি ঋণটা নিয়েছিলেন কখন, 1/1/2023, আর আমাদের অঙ্কটি 30 জুনে শেষ হয়। তার মানে আপনি 6 মাসের জন্য এই ঋণটা নিয়েছিলেন। সেজন্য আমাদেরকে এখানে 6 মাসের সুদ ধরতে হবে। 6 দিয়ে গুণ, আর যেহেতু 1 বছরের অঙ্ক সেজন্য আমরা 12 দিয়ে এখানে কি করব, ভাগ করব। তাহলে আমাদের এখানে আসবে 3,600 টাকা। এই 3,600 টাকা হবে আমাদের জন্য বন্ধক ঋণের সুদ। তো দেখেন আমরা এখানে 3,600 টাকা এখানে বসিয়ে দিব। তাহলে দেখেন আমাদের আর কোনো ব্যয় নেই। এখন আমরা টোটাল ব্যয় সবগুলোকে যোগ করব। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 13,000 টাকা যোগ করব আমরা এখানে
35,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 66,100 টাকা। এই যে 66,100 টাকা আসছে, এটা হচ্ছে আমাদের জন্য মোট ব্যয়। এখন আমরা কি করব, আয় থেকে মোট ব্যয়গুলো বিয়োগ করে ফেলবো। তাহলে দেখেন আমরা 90,800 থেকে বিয়োগ করব 66,100, 90,800 বিয়োগ করবো 66,100, তাহলে আমাদের এখানে বের হবে 24,700। এই যে 24,700 বের হয়েছে, এটা আমাদের জন্য হচ্ছে নিট আয় বা মুনাফা। এটি আপনি এখানে লিখে ফেলবেন, সরি, এটাই আমাদের জন্য মুনাফা হয়ে যাবে, একটি ক্ষতি হবে না, কারণ এখানে প্লাস এসেছে। তো আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। গ নাম্বার আমাদেরকে বলছে 30 জুন 2023 তারিখে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ একটি বিষয়। তো আমরা যখনই চলতি সম্পদ বা চলতি দায় বের করতে যাব, অবশ্যই আমরা ঘর করে নেব। আমরা সকলে জানি অনেকে টাকায় দুইটি কলাম করতে পারে, কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে আপনারা 3টি কলাম করবেন, কারণ এখানে সমন্বয়ের এন্ট্রি থাকে। আমরা ঘর তো অবশ্যই জানি যে বিবরণ টাকা এভাবে আমরা ঘর করে নিব। আর উপরে লিখবেন আপনারা চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। তো আমরা এখানে প্রথমে হেডিং করব চলতি সম্পদ। চলতি সম্পদের জন্য আমরা কি করব, হেডিং করব। চলতি সম্পদের জন্য হেডিং করার পর আমাদেরকে রেয়া মেল থেকে চলতি সম্পদগুলো খুঁজে বের করতে হবে। দেখেন আমাদের আজকে প্রথমে যে নগদ দেওয়া আছে, এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নেব নগদ। নগদ কত টাকা দেওয়া আছে, আমাদেরকে বলছে 39,600 টাকা। এটিকে আমরা অবশ্যই সেকেন্ড কলামে লিখে ফেলবো, 39,600 টাকা। এরপরে দেখেন আমাদেরকে দেওয়া আছে সাপ্লাইজ। সাপ্লাইজ আমাদের জন্য একটি চলতি সম্পদ। তো দেখেন সাপ্লাইজের কাজটা আপনারা কিভাবে করতে পারেন। এখানে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে সাপ্লাইজের সম্পর্কে আমাদের সমন্বয় দিয়ে কি বলছে দেখেন। বলছে জুন 30 তারিখে গণনায় দেখা যায় 800 টাকা সাপ্লাইজ মজুদ আছে। যতটুকু সাপ্লাইজ আপনি মজুদ রাখবেন, ততটুকু সাপ্লাইজ আপনি কি করতে পারবেন, এখানে সম্পদের ভিতরে নিয়ে আসতে পারবেন। আর খরচ যতটুকু হয়েছে এটি কখনো নিয়ে আসতে পারবেন না। তো আমরা এখানে লিখে নিব অব্যবহৃত সাপ্লাইজ, অর্থাৎ যতটুকু আপনি ব্যবহার করেননি। লিখবো আমরা এখানে অব্যবহৃত সাপ্লাইজ। অব্যবহৃত সাপ্লাইজ এই কথাটা আমরা এখানে লিখে নিব। অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ছিল 800 টাকা। তা আমরা এখানে অবশ্যই সেকেন্ড কলামে লিখে ফেলবো। আপনারা এখানে চাইলে সাপ্লাইজের টাকাটা উঠিয়ে খরচটা বিয়োগ করে আবার অব্যবহৃতটা বের করতে পারেন, এত ঝামেলা করার প্রয়োজন নেই। এরপরে দেখেন অগ্রিম বীমা। অগ্রিম বীমা আপনার জন্য অবশ্যই একটি চলতি সম্পদ হয়ে যাবে। তো আমরা এখানে হেডিং করব অগ্রিম বীমা, অর্থাৎ এখানে লিখে নিব অগ্রিম বীমা। লিখে নিবেন অগ্রিম বীমা। অগ্রিম বীমা আমাদের জন্য একটি চলতি সম্পদ, কিন্তু অগ্রিম বীমার সাথে একটি সমন্বয় আছে। তো আমরা এখানে অগ্রিম বীমার টাকা দেওয়া আছে আমাদের জন্য এখানে 6,000 টাকা। তা আমরা এখানে লিখে নিব। তো অগ্রিম বীমা সম্পর্কে সমন্বয়ে কি বলছে দেখেন। বলছে প্রতি মাসে 300 টাকা হারে বীমা অতিক্রান্ত হয়। এখানে যে প্রত্যেক মাসে 300 টাকা করে বীমা খরচ হয়, তাহলে আমাদের এক বছরে বীমা খরচের পরিমাণটা আমাদেরকে অবশ্যই অগ্রিম বীমা থেকে বিয়োগ করে ফেলতে হবে। তো আমরা এখান থেকে বিয়োগ করব বিয়োগ বীমা খরচ। বীমা খরচের পরিমাণ আমরা বের করে দেখিয়ে দিয়েছি যে 300 টাকা করে প্রত্যেক মাসে আমাদের আসবে এখানে 3,600 টাকা। এটিকে এখানে আর না দেখালেও হবে। তাহলে আমাদের টোটাল আসবে 2,400 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য অগ্রিম বীমা, যা আমাদের জন্য চলতি সম্পদ হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের দালান সরঞ্জাম এগুলো স্থায়ী সম্পত্তি। প্রদেয় হিসাব চলতি দায়। অনুপার্জিত বাড়ায় এটিও চলতি দায়। বন্ধকি ঋণের বকেয়া সুদটা হবে চলতি দায়, এটা আসবে না এখানে। এরপরে বলছে মালিকের মূলধন উত্তোলন। দেখেন আমাদের রেয়া মিলের ভিতরে আর কোনো কি নেই, চলতি সম্পদ নেই। এবার আমাদেরকে দেখতে হবে সমন্বয় আছে কিনা। 1 নম্বর সমন্বয়ের কাজ করছি আমরা। এরপরে 2 নম্বরে বলছে যে সাপ্লাইজের মজুদ, তার কাজও আমরা এখানে করে ফেলছি। এরপরে দেখেন 3 নম্বরে অবচয়, এটি ব্যয় এখানে আসবে না। এরপরে 4 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে দেখেন যে অনুপার্জিত বাড়া আয়, এটা আমাদের জন্য একটি আয়ের ভিতরে যাবে এবং এটি আমাদের চলতি দায়ের ভিতরে যাবে, এটি এখানে আসবে না। এরপরে দেখেন 5 তারিখে বকেয়া বেতন। বকেয়া বেতন এটি চলতি দায়, এখানে আসবে না। 6 নম্বর সমন্বয় বলছে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6,000 টাকা প্রাপ্য হয়েছে। প্রাপ্য ভাড়া এটি অবশ্যই চলতি সম্পদ, সেজন্য আপনি এখানে লিখবেন প্রাপ্য ভাড়া। প্রাপ্য ভাড়া। প্রাপ্য ভাড়া বলতে বোঝানো হচ্ছে আপনি ভাড়া পাবেন, এখনো পান নাই, আর যতদিন না পাবেন ততদিন পর্যন্ত আপনার সম্পদটা আরেকজনের কাছে কি থাকবে, পড়ে থাকবে। সেজন্য প্রাপ্য শব্দটা কখনো যদি আমরা দেখি, তাহলে অবশ্যই এটিকে আমরা চলতি সম্পদের ভিতরে লিখে ফেলবো। তো কত টাকা, 6,000 টাকা। এটিকে আমরা অবশ্যই এখানে সেকেন্ড কলামে লিখবো। দেখেন আমাদের আর কোনো কি নেই, চলতি সম্পদ নেই।
তো আমরা এখানে সবগুলো যোগ করব। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 39,600 টাকা। টোটাল হবে আমাদের এখানে 48,800 টাকা, 48,800 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদের পরিমাণ। এরপর আমাদেরকে বের করতে হবে চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব চলতি দায়। চলতি দায় বের করতে হবে। দেখেন চলতি দায় আছে আমাদের অঙ্কে প্রদেয় হিসাব, এটি একটি চলতি দায়। রেওয়া মিলের ভিতরে আপনারা এটি দেখতে পাবেন। তো লিখে নেবেন প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের পরিমাণ দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে আমাদের 6,500 টাকা। এটা আমরা সেকেন্ড কলামে লিখে ফেলবো। এরপরে দেখেন অনুপার্জিত বাড়া আয়, এটা আমাদের জন্য একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব অনুপার্জিত বাড়া আয়। অনুপার্জিত বাড়া আয় বলতে বোঝানো হচ্ছে অগ্রিম আয়, অর্থাৎ আয়টা আপনি অগ্রিম নিয়ে নিয়েছেন, এটা আপনার জন্য একটি কি হবে, চলতি দায় হবে। তবে এটিকে আপনি প্রথম কলামে লিখবেন। দেখেন এখানে কত দেওয়া আছে আমাদের, সেটি হচ্ছে এটিকে আমরা অবশ্যই প্রথম কলামে লিখে ফেলবো। কারণ কেন, এই যে আপনার অগ্রিম আয় হয়েছে তার থেকে যতটুকু আপনার অর্জন হয়ে যাবে তা আপনি অবশ্যই বিয়োগ করে ফেলবেন। তো আমাদের এখানে সমন্বয়ের 4 কি বলছে দেখেন, জুন 30 তারিখের পূর্বে 4,400 টাকা অনুপার্জিত বাড়া আয় অর্জিত হয়েছে। তাহলে এখানে আপনি বিয়োগ করবেন, বিয়োগ অর্জিত আয়, বিয়োগ অর্জিত বাড়া আয়। এটি আপনি এখান থেকে কি করে ফেলবেন, বিয়োগ করে ফেলবেন। 4,000 কত টাকা, 4,800 টাকা। এটি আমরা এখান থেকে বিয়োগ করবো, আসবে 2,600 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য অনুপার্জিত বাড়ায়ের অগ্রিম যেটি বাকি আছে সেটি আমাদের জন্য চলতি দায় হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের যেটি দেওয়া আছে বন্ধকি ঋণ, দেখেন বন্ধকি ঋণ এখানে কিন্তু আমাদের জন্য এটি দীর্ঘমেয়াদী দায়, এটাই এখানে আসবে না। এরপরে বলছে মূলধন উত্তোলন বাড়া আয় মেরামত বেতন এগুলো কখনো এখানে আসবে না। এরপরে আমাদের দেখেন সমন্বয় 1 এখানে আসবে না, 2 এর কাজও শেষ এটি আসবে না, অবচয় এখানে আসবে না। তারপরে 4 নম্বর সমন্বয়ের কাজ করছি। 5 নম্বরে বলছে বকেয়া বেতন, দেখেন বেতন যতটুকু বকেয়া থাকবে এটি অবশ্যই আপনার জন্য কি হয়ে যাবে, চলতি দায় হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব বকেয়া বেতন। দেখেন বেতন আমাদের জন্য একটি ব্যয়, আর ব্যয় যদি কখনো বকেয়া থাকে তাহলে এটি হয়ে যাবে আমাদের জন্য চলতি দায়। তো কত টাকা ছিল বকেয়া বেতন, সমন্বয়ের ভিতরে যে 4,000 টাকা দেওয়া আছে ওইটি আমাদের জন্য বকেয়া ছিল। এই 4,000 টাকা আমরা এখানে কি করবো, লিখে ফেলবো। এরপরে দেখেন আমাদের 6 নাম্বার সমন্বয়, এটি এখানে আসবে না, কারণ এটি আমরা কি করছি, চলতি সম্পদের ভিতরে নিয়ে গেছি। এরপরে 7 নম্বর সমন্বয় বলছে বন্ধকি ঋণের বাৎসরিক সুদের হার 9%। দেখেন ঋণের সুদ এটি আপনার জন্য একটি ব্যয়, কিন্তু ঋণের সুদ যদি পরিশোধ না করেন তাহলে যতদিন পরিশোধ না করবেন ততদিন এটি আপনার জন্য বকেয়া থাকবে। সেজন্য ঋণের সুদ যদি কখনোই বকেয়া থাকে তাহলে এটি আপনার জন্য হয়ে যাবে অবশ্যই একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব বন্ধকি ঋণের বকেয়া সুদ, বন্ধকি ঋণের বকেয়া সুদ। তো কত টাকা বকেয়া, দেখেন আমরা এখানে 3,600 টাকা বের করছি, যত টাকা ঋণের সুদ বের হয়েছে তত টাকাই বকেয়া আছে। কারণ কেন, এখানে রেয়া মিলের কোথাও বলে নাই যে ঋণের সুদ প্রদান বা আপনি ঋণের সুদ দিয়ে কোনো কথা এখানে বলে নাই। তার মানে আপনার টোটাল টাকাটা এখনো বকেয়া আছে। সেজন্য বন্ধকি ঋণের বকেয়া সুদটা আপনি এখানে লিখে নেবেন 3,600 টাকা। তাহলে দেখেন আমাদের আর কোনো কি নেই, চলতি দায় নেই। এখন আমরা সবগুলো যোগ করব, 6,500 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 16,700 টাকা, 16,700 টাকায়। এটিকে আমরা এখানে ক্লোজ করে ফেললে আমরা চলতি দায়ের পরিমাণটা পেয়ে যাব। দেখেন এখানে কিন্তু আমরা বিয়োগ করি নাই, যদি প্রশ্নে পার্থক্য বলতো তাহলে বিয়োগ করতাম। তাহলে আশা করি আপনারা গ নাম্বারটিও বুঝতে পারছেন আর পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আরো কঠিন প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আপনারা অন্যান্য প্রশ্নগুলোর সমাধান খুব সহজে কি করতে পারবেন, আমরা চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।